আকাশের উপরে যখন যুদ্ধের ছায়া, তখন প্রশ্ন একটাই, কে নিয়ন্ত্রণ করবে ভবিষ্যতের আকাশ? ভারতের প্রতিরক্ষা নীতিতে ঢুকে পড়েছে ইউরোপীয় টেকনোলজি, আর আমেরিকা দেখাচ্ছে তাদের প্রেডিটর মরণাস্ত্র। কিন্তু এই ড্রোন যুদ্ধের মাঝখানে ভারত ঠিক কোন পথ বেছে নেবে জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখুন। আমি সুশোভন, আর আপনি দেখছেন অদ্ভুত অথচ বাস্তব, যেখানে জিওপলিটিক্স আর সামরিক কূটনীতি মিশে যায় বাস্তব জীবনের অদ্ভুত সত্যের সঙ্গে। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা ভারতের প্রতিরক্ষা এবং বিদেশ নীতিতে এক নতুন দিগন্ত খুলে দিতে পারে। আপনারা অনেকেই হয়তো খবরটা শুনেছেন, ইউরোপীয় ইউনিয়ন ভারতের ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সাথে যৌথভাবে ইউরো ড্রোন উৎপাদনের প্রস্তাব দিয়েছে। এটা শুধু একটা সাধারণ প্রতিরক্ষা চুক্তি নয়, এর পেছনে লুকিয়ে আছে এক বিরাট ভূরাজনৈতিক সমীকরণ, ভারতের আত্মনির্ভরতার স্বপ্নে আর এক নতুন বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত। আগামী কিছুক্ষণ আমার সাথে থাকুন, আমরা এই বিষয়টির গভীরে যাব, এর প্রতিটি স্তরকে খুঁটিয়ে দেখব এবং বোঝার চেষ্টা করব ভারতের জন্য এর তাৎপর্য ঠিক কতটা। আচ্ছা ভাবুন তো, এমন একটা ড্রোন যা এক নাগাড়ে 40 ঘন্টা উড়তে পারে, 2300 কেজি পেলোড নিয়ে যেতে পারে, আর সেটা তৈরি হবে ভারতেই, ভারতের প্রযুক্তিতে। শুনতে অবাক লাগছে, এটাই সত্যি। কিন্তু কেন হঠাৎ ইউরোপ ভারতের সাথে এই বিপুল প্রযুক্তির ভাগিদার হতে চাইছে? আর আমেরিকার মতো দেশই বা ভারতকে তাদের বিখ্যাত প্রেডিটর ড্রোন দেওয়ার জন্য এত উদ্গ্রীব কেন? এইসব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সাম্প্রতিক কিছু ঘটনার মধ্যে, যার মধ্যে অন্যতম হল অপারেশন সিন্দুর। কি এই অপারেশন, আর কিভাবে একটা সামরিক অভিযান একটা দেশীয় স্টার্টআপের ভাগ্য বদলে দিয়ে 855 কোটি টাকার বিনিয়োগ নিয়ে এলো, সব বলবো। কিন্তু তার আগে আমাদের বুঝতে হবে কেন ভারতের জন্য এই মেল ড্রোনগুলি এত গুরুত্বপূর্ণ। ভারতের ভৌগোলিক অবস্থানটা একবার কল্পনা করুন, একদিকে উত্তাল সমুদ্র, অন্যদিকে দুর্গম হিমালয়, চীনের সাথে দীর্ঘ এবং উত্তপ্ত সীমান্ত, পাকিস্তানের সাথে ঐতিহাসিক সংঘাত। এই সব মিলিয়ে ভারতের নিরাপত্তা ব্যবস্থা এক বিরাট চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে। এই পরিস্থিতিতে এমন একটা নজরদারি ব্যবস্থার প্রয়োজন যা শুধু সীমান্তে করা নজর রাখবে না, প্রয়োজনে শত্রুর গভীরে গিয়ে আঘাত হানতেও সক্ষম হবে। এখানেই আসে মেল বা মিডিয়াম অল্টিটিউড লং এন্ডুরেন্স ড্রোনের গুরুত্ব। এই ড্রোনগুলি অনেক উঁচুতে দীর্ঘক্ষণ ধরে উঠতে পারে, যার ফলে একটা বিশাল এলাকার উপর নজরদারি চালানো সম্ভব হয়। শুধু নজরদারি নয়, আধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে এগুলি শত্রুর ট্যাঙ্ক, বাংকার বা সন্ত্রাসবাদী শিবির ধ্বংস করতেও পারে। বর্তমানে ভারতীয় সেনার কাছে এই ধরনের ড্রোনের সংখ্যা প্রয়োজনের তুলনায় বেশ কম। অনুমান করা হয় ভারতের অন্তত 100টি এই ধরনের মেল ড্রোনের খুবই প্রয়োজন। আর এই বিপুল চাহিদা মেটাতেই আজ বিশ্বের তাবড় অস্ত্র নির্মাতা সংস্থাগুলো নয়াদিল্লির দরজায় কড়া নাড়ছে। ইউরোপের প্রস্তাবটি এই প্রেক্ষাপটেই আমাদের দেখতে হবে। জার্মানি, ফ্রান্স, ইতালি এবং স্পেন, ইউরোপের এই 4টি প্রধান শক্তিধর দেশ মিলে তৈরি করেছে অর্গানাইজেশন ফর জয়েন্ট আর্মামেন্ট কর্পোরেশন বা OCCAR। তাদের মিলিত প্রচেষ্টার ফসল হলো এই ইউরোড্রোন। এর প্রযুক্তিগত ক্ষমতা এক কথায় অসাধারণ। 2300 কেজি পেলোড ক্ষমতা মানে এটি শুধু নজরদারির জন্য ক্যামেরা বা সেন্সর নয়, ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র এবং বোমাও বহন করতে পারে। খারাপ আবহাওয়াতেও একটানা 40 ঘন্টা ওড়ার ক্ষমতা একে ভারত মহাসাগর বা হিমালয়ের মতো প্রতিকূল পরিবেশের জন্য আদর্শ করে তুলেছে। কিন্তু সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, ইউরোপ শুধু এই ড্রোন ভারতকে বিক্রি করতে চায় না, তারা চায় ডিআরডিওর সাথে যৌথভাবে ভারতেই এর উৎপাদন হোক। এই জয়েন্ট প্রোডাকশনের প্রস্তাব ভারতের জন্য এক বিরাট সুযোগ। প্রথমত, এর ফলে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা সাশ্রয় হবে। দ্বিতীয়ত এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এর মাধ্যমে ভারতে উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি আসবে, যাকে আমরা বলি ট্রান্সফার অফ টেকনোলজি। এর ফলে ভবিষ্যতে ভারত নিজেই এই ধরনের অত্যাধুনিক ড্রোন তৈরি করতে সক্ষম হবে, যা আত্মনির্ভর ভারত অভিযানের এক বিশাল সাফল্য হবে।
ডিআরডিও ইতিমধ্যেই তপস এবং আর্চার এনজির মতো দেশীয় ড্রোন তৈরি করেছে। ইউরোড্রোনের প্রযুক্তি এই দেশীয় প্রোগ্রামগুলিকে আরও শক্তিশালী করে তুলবে। ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা জানিয়েছেন যে ইউরোড্রোনটির নকশা এমনভাবে তৈরি হয়েছে যাতে এতে সহজেই স্থানীয় প্রযুক্তি অর্থাৎ ভারতের নিজস্ব প্রযুক্তির সমন্বয় ঘটানো যায়। এর অর্থ হল ভারত নিজের প্রয়োজন অনুযায়ী ড্রোনটিকে আরও উন্নত করে নিতে পারবে। এটা ভারতের জন্য একটা উইন উইন সিচুয়েশন। কিন্তু প্রশ্ন হল, ইউরোপ কেন হঠাৎ এত উদার হলো? এর উত্তর লুকিয়ে আছে বিশ্বজুড়ে ক্ষমতার ভারসাম্যের পরিবর্তনের মধ্যে। একদিকে আমেরিকার একাধিপত্য, অন্যদিকে চীনের আগ্রাসী মনোভাব। এই দুয়ের মাঝে ইউরোপ নিজের একটা স্বতন্ত্র অস্তিত্ব প্রতিষ্ঠা করতে চাইছে। আর এই নতুন বিশ্ব ব্যবস্থায় ভারতের গুরুত্ব অপরিসীম। ভারত বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি এবং এক নির্ভরযোগ্য গণতান্ত্রিক শক্তি। তাই ইউরোপ ভারতের সাথে শুধু বাণিজ্যিক সম্পর্ক নয়, এক কৌশলগত অংশীদারিত্ব বা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ গড়ে তুলতে আগ্রহী। প্রতিরক্ষা ক্ষেত্রে এই যৌথ উদ্যোগ সেই অংশীদারিত্বকেই আরও মজবুত করবে। তারা জানে ভারতকে নিজেদের দিকে রাখতে পারলে এশিয়ায় ক্ষমতার ভারসাম্য বজায় রাখা সহজ হবে। এবার আসা যাক আমেরিকার প্রসঙ্গে। যখনই ভারতের প্রতিরক্ষা কেনাকাটার কথা ওঠে, আমেরিকা তাদের সেরা জিনিসটা নিয়ে হাজির হয়। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। মার্কিন ড্রোন নির্মাণ সংস্থা জেনারেল অ্যাটমিক্স তাদের বিখ্যাত MQ-9B প্রিডেটর ড্রোন ভারতকে দেওয়ার প্রস্তাব দিয়েছে। ইতিমধ্যেই ভারত আমেরিকার সাথে 31টি প্রেডিটর ড্রোন কেনার চুক্তি করেছে, যার মূল্য প্রায় $3.5 বিলিয়ন। এই চুক্তির একটি গুরুত্বপূর্ণ দিক হল এর মধ্যে 21টি ড্রোন ভারতেই অ্যাসেম্বল করা হবে, অর্থাৎ যন্ত্রাংশ আমেরিকা থেকে আসবে এবং ভারতে সেগুলিকে জুড়ে ড্রোন তৈরি করা হবে। নিঃসন্দেহে এটি একটি বড় পদক্ষেপ। জেনারেল অ্যাটমিক্স ভারতের ভারত ফোর্জ, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এবং ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের মতো সংস্থাগুলির সাথে কাজ করার জন্য আগ্রহ দেখিয়েছে। তাহলে ভারতের সামনে এখন দুটি বড় বিকল্প, ইউরোপের ইউরোড্রোন এবং আমেরিকার প্রেডিটর। প্রেডিটর ড্রোন ইতিমধ্যেই বিশ্বজুড়ে নিজের কার্যকারিতা প্রমাণ করেছে। এর নজরদারি এবং আক্রমণ করার ক্ষমতা প্রশ্নাতীত। অন্যদিকে এই ইউরোড্রোনের সবচেয়ে বড় আকর্ষণ হল এর জয়েন্ট প্রোডাকশন এবং সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তরের সম্ভাবনা। ভারত কোন পথে এগোবে সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্ত হবে। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা দুটি প্রস্তাবই খতিয়ে দেখছে। তাদের দেখতে হবে কোন ড্রোনটি ভারতের ভৌগোলিক পরিবেশ এবং সামরিক প্রয়োজনের জন্য বেশি উপযুক্ত। একই সাথে দেখতে হবে কোন চুক্তিতে ভারতের সেলফ রিলায়েন্স বা আত্মনির্ভরতার স্বপ্ন সবচেয়ে বেশি বাস্তবায়িত হবে। এই পুরো প্রেক্ষাপটকে একটা নতুন মাত্রা দিয়েছে সাম্প্রতিক অপারেশন সিঁদুর। জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর সন্ত্রাসবাদী হামলার জবাবে ভারতীয় সেনাবাহিনী যে প্রত্যুত্তর দিয়েছিল তাই হল অপারেশন সিঁদুর। এই অভিযানে ভারতীয় সেনা প্রথমবারের জন্য দেশীয় প্রযুক্তিতে তৈরি কামিকাজি ড্রোন ব্যবহার করে অভূতপূর্ব সাফল্য পায়। নিয়ন্ত্রণ রেখার ওপারে থাকা সন্ত্রাসবাদী লঞ্চ প্যাড এবং পরিকাঠামোর উপর নিখুঁতভাবে আঘাত এনে সেগুলিকে ধ্বংস করে দেওয়া হয়। এই অপারেশনে কোনো ভারতীয় সেনাকে সীমান্ত পার করতে হয়নি, কোনো ফাইটার জেটকেও শত্রুর আকাশসীমায় প্রবেশ করতে হয়নি। সবটাই করা হয়েছে দূর থেকে ড্রোনের মাধ্যমে। অপারেশন সিঁদুর গোটা বিশ্বকে এবং ভারতের নীতি নির্ধারকদের একটা বিষয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, ভবিষ্যতের যুদ্ধ হবে প্রযুক্তির যুদ্ধ, ড্রোনের যুদ্ধ। যে দেশের হাতে যত উন্নত ড্রোন প্রযুক্তি থাকবে, যুদ্ধক্ষেত্রে তারাই নির্ণায়ক ভূমিকা নেবে। শত্রুপক্ষের উপর নজরদারি থেকে শুরু করে এয়ার ডিফেন্স সিস্টেমকে ধোঁকা দিয়ে গভীরে গিয়ে আঘাত আনা, সব ক্ষেত্রেই ড্রোনের ভূমিকা আজ অপরিহার্য। এই অপারেশনের সাফল্যের পরেই প্রতিরক্ষা মন্ত্রক সশস্ত্র বাহিনীর জন্য ড্রোন কেনার প্রক্রিয়া আরও দ্রুত করে তুলেছে। আর এই সাফল্যের সবচেয়ে বড় সুবিধাভোগী হয়েছে ভারতের নিজস্ব ড্রোন নির্মাণকারী সংস্থাগুলি। আপনারা জেনে অবাক হবেন যে অপারেশন সিঁদুরে যে দেশীয় স্টার্টআপের তৈরি ড্রোন ব্যবহার করা হয়েছিল, সেই নয়ডা ভিত্তিক সংস্থা রাফে এমফিভর সম্প্রতি এক বিশাল অঙ্কের বিনিয়োগ পেয়েছে।
মার্কিন সংস্থা জেনারেল ক্যাটালিস্টের নেতৃত্বে তারা প্রায় 855 কোটি টাকা বা $100 মিলিয়ন লগ্নি পেয়েছে। এটি ভারতের কোনো এয়ারোস্পেস সংস্থার জন্য সর্বকালের সেরা ইনভেস্টমেন্ট। এই একটি ঘটনায় প্রমাণ করে দেয় যে ভারতের ড্রোন শিল্পে কতটা সম্ভাবনা লুকিয়ে আছে এবং বিশ্ব বিনিয়োগকারীরাও ভারতের এই সক্ষমতার উপর আস্থা রাখতে শুরু করেছে। রাফে এমফিভরের এই সাফল্য অন্য অনেক দেশীয় সংস্থাকে উৎসাহিত করবে এবং ভারতের একটি শক্তিশালী ড্রোন ইকোসিস্টেম তৈরি করতে সাহায্য করবে। তাহলে পুরো ছবিটা একবার ভাবুন। একদিকে ভারতের বিপুল চাহিদা, অন্যদিকে সেই চাহিদা মেটানোর জন্য ইউরোপ আর আমেরিকার মতো মহাশক্তিদের প্রতিযোগিতা। এর সাথে যুক্ত হয়েছে অপারেশন সিঁদুরের মতো সফল সামরিক অভিযান, যা দেশীয় প্রযুক্তির উপর ভরসা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আর তার ফলস্বরূপ দেশীয় স্টার্টআপগুলির অভাবনীয় উত্থান। এই সব কিছু মিলিয়ে ভারত আজ এক অত্যন্ত সুবিধাজনক জায়গায় দাঁড়িয়ে আছে। ভারত এখন আর শুধু অস্ত্রের ক্রেতা নয়, ভারত আজ এক এমন শক্তি যার সাথে সবাই হাত মিলিয়ে কাজ করতে চায়। ইউরোড্রোনের প্রস্তাবটি যদি বাস্তবায়িত হয় তবে এটি ভারতের জন্য একটি গেম চেঞ্জার হতে পারে। এটি শুধু ডিআরডিওকে বিশ্বের সেরা ড্রোন প্রযুক্তিই দেবে না, এটি মেক ইন ইন্ডিয়া উদ্যোগকেও এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। ভারতেই যদি ইউরোড্রোন তৈরি হয় তবে ভবিষ্যতে ভারত অন্যান্য বন্ধু দেশগুলির কাছে এই ড্রোন রপ্তানিও করতে পারবে। এর ফলে ভারতের প্রতিরক্ষা শিল্প এক নতুন শক্তিতে বলীয়ান হবে। ভারতের লক্ষ্য শুধু বিশ্বের সেরা অস্ত্র কেনা নয়, ভারতের লক্ষ্য বিশ্বের সেরা অস্ত্র নির্মাতা দেশগুলির তালিকায় নিজের নাম লেখানো। সবশেষে বলা যায়, ইউরোড্রোনের প্রস্তাব ভারতের সামনে এক সোনালী সুযোগ এনে দিয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে ভারত একদিকে যেমন তার সামরিক প্রয়োজন মেটাতে পারে, তেমনি অন্যদিকে প্রতিরক্ষা প্রযুক্তিতে আত্মনির্ভর হয়ে উঠতে পারে। ইউরোপের সাথে এই কৌশলগত অংশীদারিত্ব ভারতের বিদেশ নীতিতেও এক নতুন ভারসাম্য আনবে। আমেরিকা এবং রাশিয়ার পাশাপাশি ইউরোপের সাথেও ভারতের মজবুত প্রতিরক্ষা সম্পর্ক নয়াদিল্লির দর কষাকষির ক্ষমতাকে আরও বাড়াবে। আগামী দিনে ভারতের আকাশসীমায় কোন ড্রোন উড়বে, ইউরোপের ইউরোড্রোন নাকি আমেরিকার প্রেডিটর, নাকি ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আরও উন্নত কোনো ড্রোন, তা সময়ই বলবে। কিন্তু একটা কথা নিশ্চিতভাবে বলা যায়, ড্রোনের দুনিয়ায় ভারত এক নতুন শক্তি হিসেবে উঠে আসছে, আর এই উত্থানকে আজ আর কেউ অপেক্ষা করাতে পারবে না। ভূ রাজনীতির আকাশে ভারত এখন শুধু এক দর্শক নয়, এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বন্ধুরা, তাহলে বলুন, ভারতের জন্য সবচেয়ে ভালো রণকৌশল কি হতে পারে? প্রযুক্তি হস্তান্তরের প্রতিশ্রুতি নিয়ে ইউরোড্রোন, নাকি বিশ্বযুদ্ধে প্রমাণিত প্রেডিটর ড্রোন? আপনার মূল্যবান মতামত লিখুন কমেন্টে। আর এমনই অদ্ভুত কিন্তু 100% বাস্তব জিওপলিটিক্যাল বিশ্লেষণ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন অদ্ভুত অথচ বাস্তব। আজকের মতো এখানেই শেষ করছি। আমি সুশোভন। দেখা হবে পরের রহস্যজনক সত্য নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।